এই আন্দোলনটাকে একটা মৌলবাদীদের উত্থান বা বিরোধী দলের সাথে একটা যোগসাজশ, এই ধরনের গুজবগুলোকে আমরা যাচাই বাছাই করার চেষ্টা করেছি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর থ্রুতে এই মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজগুলো ছড়ানো হয়েছিল। স্পেশালি ফেসবুকের কথা সবচাইতে বেশি আসে। কিছু গণমাধ্যম যারা হয়তো বা অন্য ধরনের একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে যে বাংলাদেশে একটা ফেল স্টেট, বাংলাদেশে একটা যা হচ্ছে তার থেকে আরো বিশাল করে জিনিসটাকে দেখানো বা ফেলিয়ার গুলা দেখানো। সংখ্যালঘুদের উপর যে আক্রমণটা হয়েছে, বিভিন্ন জায়গাতে সহিংসতা হয়েছে, সেই বিষয়টা তো সত্য। সেইগুলো নিয়ে যে গুজবগুলোও ছড়িয়েছে, সেই গুজবগুলো ডিবাং করা মানে এই না যে সেই ঘটনাগুলো ঘটেনি। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমরা সহিংসতার খবর পাচ্ছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিষদের দেয়া তথ্য মতে দেশের 52টি জেলায় হামলা হয়েছে। তারা বলছেন, আমরা আমাদের ঠাকুরগাঁও প্রতিনিধির কাছ থেকে জানতে পেরেছি সেখানে অগস্টের 6 তারিখে প্রায় 2.5 থেকে 3 হাজার মানুষ বর্ডারে গিয়ে জমায়েত হয়েছিলেন। শিশু ছিল সেখানে, নারীরা ছিলেন, তারা বর্ডার ক্রস করতে চেয়েছিলেন। এই ধরনের খবরও আমরা পাচ্ছি। এর পাশাপাশি আমরা আরও এক ধরনের খবর পাচ্ছি, যেটা হলো ভারতীয় গণমাধ্যমের কাছ থেকে, যেটাকে ফেক নিউজ হিসেবে বাংলাদেশের বিভিন্ন অর্গানাইজেশন যারা রুমার স্ক্যানার হিসেবে কাজ করেন তারা ডিবাং করার চেষ্টা করেছেন। মূলত এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে উপস্থিত আছেন টেক গ্লোবাল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক শাবহানাজ রশিদ দিয়া এবং একই প্রতিষ্ঠানের গবেষক আপন দাস। প্রথমেই আপনার কাছে আপন জানতে চাইব, সেটা হলো যে আপনাদের একটা গবেষণা প্রকাশিত হয়েছে। সরকার পতনের সময় 52টি জেলাতে প্রায় 205টি জায়গায় হিন্দু, আহমদিয়া, খ্রিস্টান সহ অন্যদের উপরে হামলা হয়েছে। আপনারা এই তথ্যটা কিভাবে সংগ্রহ করেছেন, কিভাবে যাচাই করেছেন, ভেরিফাই করেছেন, এইটা যদি আমাদেরকে একটু পরিষ্কার করে বলতেন। মূলত আমরা যে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনগুলো নিয়ে কাজ করেছি, সেই তথ্যগুলো আমরা সংগ্রহ করেছি বাংলাদেশের যে কয়েকটি ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন আছে এবং একই সাথে ভারতে বেশ কয়েকটি ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন আছে যারা বাংলাদেশ নিয়ে কাজ করে। সেখান থেকে আমরা গত 15ই জুলাই থেকে 9 অগাস্ট পর্যন্ত যে ধরনের গুজবগুলো বেরিয়েছে, সেগুলো বেশ কিছু পলিটিক্যাল বিষয়, বেশ কিছু কমিউনাল ভায়োলেন্স নিয়ে, তো সেগুলো আমরা প্রথমে সংগ্রহ করেছি। তারপর সেগুলো আমরা ক্রস চেক করেছি যে মিসইনফরমেশন, ডিসইনফরমেশনগুলো নিয়ে তারা কাজ করেছেন, সেইখানে তারা এইগুলো পেলেন কোথা থেকে, এবং যে ক্লেমগুলো করা হচ্ছে সেই মিসইনফরমেশন, ডিসইনফরমেশনগুলোতে, রিউমারগুলোতে, সেই ক্লেমের এগেনস্টে ফ্যাক্টগুলো তারা কীভাবে খুঁজে বের করেছেন, সেই মেথোডোলজিটা, সেই প্রক্রিয়াটা। তো সেই একই প্রক্রিয়াতে আমরা সেগুলো যাচাই বাছাই করেছি, ক্রস চেক করেছি এবং আমরা নিশ্চিত হয়েছি সেগুলো গুজব ছিল। যদি আমাকে একদম স্পেসিফিক এক্সাম্পল দিয়ে বলতে পারেন যে কথার কথা আপনারা কোনো একটা জায়গার একটা ঘটনা শুনলেন, না আমি সেটা যদি ধরে নেই যে আমি ঠাকুরগাঁয়ের কথা বলছিলাম, সেই জায়গাটার কথাও যদি আমি বলি যে ঠাকুরগাঁয়ে একটা এলাকায় বাজারে আগুন দেওয়া হয়েছে, সেখানকার আপনারা একটা ছবি পেলেন। এবার এর পরের প্রক্রিয়াটা কি হবে, যে এটাকে আপনি কিভাবে যাচাই করেছেন? আর আমি স্পেসিফিক্যালি 52টা জেলা এবং 205টা জায়গার কথা বলছিলাম এই কারণে যে সাধারণ মানুষের মধ্যে এটা নিয়েও এক ধরনের অবিশ্বাস বলি অথবা সন্দেহের জায়গা বলি, সেরকম একটা বিষয় আছে। তো সেই জায়গাটাও যাতে আরেকটু পরিষ্কার হয়, সেই জন্যে আমি আসলে বিশেষভাবে জানতে চাইছি আর কি। দেখুন, যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে আক্রমণটা হয়েছে, বিভিন্ন জায়গাতে সহিংসতা হয়েছে, সেই বিষয়টা তো সত্য, এবং সেইগুলো নিয়ে যে গুজবগুলোও ছড়িয়েছে, সেই গুজবগুলো ডিবাং করা মানে এই না যে সেই ঘটনাগুলো ঘটেনি, সেই ঘটনাগুলো ঘটেছে। তো আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে যে আমরা কিন্তু কোনো ধর্মীয় সহিংসতার যে কেসগুলো, ঘটনাগুলো, সেগুলো নিয়ে কাজ করিনি সরাসরি। আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করেছি সেটা হচ্ছে সেই সহিংসতার নামে যে গুজবগুলো ছড়িয়েছে এবং একই সাথে এই আন্দোলনের মাঝামাঝি সময় থেকে শেষ পর্যন্ত, সরকার পতন পর্যন্ত এবং পতন পরবর্তী সময় কয়েকদিন যে গুজবগুলো বেরিয়েছে, সেগুলো নিয়ে আমরা স্পেসিফিক্যালি কাজ করেছি। এখন যদি কোথাও কোনো একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটা ঘটার পর যদি আমাদের হাতে কোনো একটা এভিডেন্স আসে, যেমন সেটা যদি একটা ছবি হয়, কেউ যদি বলে যে স্পেসিফিক এক্সাম্পল, আমি যদি একটা স্পেসিফিক এক্সাম্পল দিই এভাবে, যে একটা গুজব আমি দেখতে পেয়েছি টুইটারে, সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের আসাম যে বর্ডারটা, সেই বর্ডারে প্রচুর পরিমাণে হিন্দু শরণার্থী জমায়েত হয়েছে, তারা বর্ডারে ঢুকতে যাচ্ছে।
এরকম আমরা আমরা একটা ভিডিও পেয়েছি। সেই ভিডিওটা তারপর আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে সেটা আমরা যাচাই করলাম যে এই ভিডিওটা কি সম্প্রতি সময়ে কোনো ঘটা ভিডিও, নাকি এই ভিডিওটার কোনো পুরনো একটা সংস্করণ অলরেডি ইন্টারনেটে আমরা পাচ্ছি। যদি আমরা পুরনো সেটা একটা সংস্করণ পেয়ে যাই, তাহলে কিন্তু আমরা এই বিষয়টা প্রমাণ করতে পারি যে এই ভিডিওটা এই সময়কার ঘটনার না। এখন বেশ কিছু বর্ডারে শরণার্থী কিন্তু গিয়েছে, এই বিষয়টা সত্য। কিন্তু যে ভিডিওটা নিয়ে আমরা কাজ করেছি, যে গুজবটা নিয়ে আমরা কাজ করেছি, যে গুজবে দাবি করা হচ্ছে ভারত আসাম বর্ডারে হিন্দু শরণার্থীদের ঢল, সেটা আমরা সেই রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে আমরা সেটা যাচাই করে দেখলাম। সেই ভিডিওটা 2018 সালে প্রকাশিত হয়েছিল এবং সেই ভিডিওটা ক্যাপশন ছিল এরকম যে এটা দুই বাংলার মিলন মেলা। আপনারা নিশ্চয়ই জানেন যে ভারত বাংলাদেশের বর্ডারে অনেক মানুষ বছরের কিছু নির্দিষ্ট সময়তে একসাথে মিলিত হয়, কারণ দুই এপার ওপার বাংলার প্রচুর আত্মীয় স্বজন আছে তাদের, বিশেষ করে হিন্দুদের। তো এভাবে আমরা নিশ্চিত হয়ে থাকি। যদি সেটা কোনো ছবি হয় বা ভিডিও হয়, সেটা আমরা রিভার্স ইমেজ সার্চ করি। আমরা স্থানীয় যে সংবাদ প্রতিনিধি তার সাথে আমরা যোগাযোগের চেষ্টা করি, সেখানে যে থানা আছে সেখানে যোগাযোগের চেষ্টা করি, এবং সেই এলাকার যে বাসিন্দা আছে তার সাথে আমরা যোগাযোগের চেষ্টা করি। এভাবে আমরা সাধারণত কোনো একটা গুজবকে শনাক্ত করার চেষ্টা করে থাকি। এবার আমি একটু দিয়ার কাছে যেতে চাই। দিয়া, আপনি টেক গ্লোবাল ইনস্টিটিউটে আছেন এখন, কিন্তু এর আগে আমরা জানি যে আপনি ফেসবুকের সাথেও কাজ করেছেন। সেই জায়গা থেকে আমি আপনার কাছে আসলে জানতে চাই যে আমরা আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারের রোহিঙ্গাদের উপরে যখন হামলা হয় তখন আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর থ্রুতে এই মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজগুলো ছড়ানো হয়েছিল। স্পেশালি ফেসবুকের কথা সবচাইতে বেশি আসে। আমাদের দেশের দিকে যদি আমি তাকাই তাহলে হলো যে রামুর ঘটনাটা আমি স্পেসিফিকলি বলতে পারি। সেটা হলো যেখানে 2012 সালে 12টা বৌদ্ধবিহার ও 30টা বসত ঘরে হামলা, আগুন, লুটের মতো ঘটনা ঘটছিল। তো আমি আসলে এই দুইটা এক্সাম্পল দেওয়ার কারণটা হচ্ছে যে একটা লম্বা সময়কে বোঝানোর জন্য। আমি 2012 থেকে আজকে 2024, একটা বড় সময়। তাহলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো তো এগুলো জানে, এগুলো নিয়ে ইন্টারন্যাশনালি গ্লোবালি অনেকবার অনেক রকম কথা হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে। তারপর আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে এখনও গুজব ছড়ানো হচ্ছে। এটার রিজনটা কি বলেও আপনি মনে করেন? এটা কি আসলে ওদের সদিচ্ছার অভাব, নাকি আমাদের সেই টেকনোলজিটা এখনো নাই, নাকি পলিসির অভাব? কি মনে হয়? ধন্যবাদ অনন্ত। আমার মনে হয় এখানে আসলে কয়েকটা ব্যাপার আলাদা করা প্রয়োজন। এক হচ্ছে 2012 সাল থেকে এখন পর্যন্ত যে আমাদের সংখ্যালঘুদের উপর যে অ্যাটাক গুলো সাধারণত হয়, এবং সেটা আসলে 2012 আগেও অনেক অনেক বছর ধরে হয়েছে। বাংলাদেশে ইনফ্যাক্ট জন্ম থেকেই সংখ্যালঘুদের উপর অ্যাটাক হয়েছে, এবং যখনই আমাদের দেশে কোনো ধরনের অস্থিরতা বিরাজ করে তখনই দেখা যায় আমরা শুনি যে মাইনরিটিদের উপর অ্যাটাক করা হচ্ছে। তো আসলে এই ফিনোমেননটা আসলে কতটুকু সোশ্যাল মিডিয়া ফিনোমিনন ভার্সেস অ্যাকচুয়ালি ঘটনাগুলো হয়ে যাচ্ছে, এবং আমরা নানান ধরনের পরিসংখ্যান থেকেও জানতে পারি যে আমাদের আগে যে পরিমাণ হিন্দু সম্প্রদায় বাংলাদেশে ছিল এখন সেটা অনেকখানি কমেও গিয়েছে, কারণ তারা বাংলাদেশে সেফ ফিল করে না এবং তাদেরকে নানান জায়গায় মুভ করতে হয়েছে। তো মানে আমাদের যে সংখ্যালঘুদের উপর যে যে নানান ধরনের আক্রমণ, নানান ধরনের বিদ্বেষ, এটা কিন্তু আসলে আমাদের মানে আমি বলবো সোশ্যাল ফ্যাব্রিকের মধ্যে অনেকখানিকটা আছে, এবং সেখানে আসলে মানে সোশ্যাল মিডিয়ার চেয়ে বড় একটা ভূমিকা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, সরকার এবং অন্যান্য প্রশাসনের, যাদের আসলে উচিত ছিল অনেক আগের থেকেই এই বিষয়ে অনেক সরব হয়ে কাজ করা। আমি যদি এখন সেটার পাশাপাশি আমি সোশ্যাল মিডিয়াটা জায়গাটা অ্যাড করি, আমরা দেখেছি যে গত কয়েক বছর ধরে আপনি যে লম্বা একটা সময়ের কথা বললেন, সেখানে নানান ধরনের এভিডেন্স আছে যেখানে সোশ্যাল মিডিয়ার কারণে হয়তো বা জিনিসটাকে আরো বেশি উগড়ে দেওয়া হয়েছে। এবং এখনকার অ্যাটাকটা যদি আমি একটু মানে একটু পরে আসি, আমরা যখন 2012, 2013, সামনে 2021 একটা বড় ঘটনা ঘটেছিল, প্রত্যেকটাই কিন্তু সংখ্যালঘুদের উপর অ্যাটাক ভিত্তিকই ছিল, ইন দ্য সেন্স যে বলা হচ্ছে যে ফর এক্সাম্পল কোনো একজন হিন্দু কোনো একটা কোরআন শরীফে কিছু একটা করেছে, অথবা কোনো একটা মসজিদ ভেঙে দিয়েছে এবং মসজিদে আক্রমণ করেছে। তো সেগুলোর ভিতরে আসলে দীর্ঘদিন ধরে এক ধরনের সংখ্যালঘু বিদ্বেষী বা হিন্দু বিদ্বেষী বা আহমদিয়া বিদ্বেষী অনেক ধরনের কন্টেন্ট এক্সিস্ট করেছে, যেগুলোর বিরুদ্ধে আসলে সোশ্যাল মিডিয়া তখন কখনোই খুব একটা সরব হয়ে ওঠেনি। এখন আমরা ঠিক একটা কাউন্টারটা দেখছি, যেখানে আমরা দেখছি যে অন্যান্য দেশ থেকে বা আমাদের দেশেও নানান ধরনের গুজব ছড়ানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে হিন্দুদেরকে মেরে ফেলা হয়েছে, রাইট? সো মানে এটা আসলে মানে সংখ্যালঘুদের পক্ষে বিপক্ষে নানানভাবে নানান ধরনের গুজবের যে, আমি বলি যে গুজবের যে ক্যারেক্টারিস্টিক, গুজবের যে পুরা আর্কটা নানানভাবে শিফট হয়েছে, কিন্তু এটা আসলে আজকের ঘটনাটা আসলে অনেকদিন আগের থেকে হয়ে আসছে। এবং আপনি যে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে যে কিভাবে এটা মানে সোশ্যাল মিডিয়ার দায়িত্বটা আসলে কি, মানে লার্জলি দেখা যায় যে অনেক ক্ষেত্রে
সোশ্যাল মিডিয়া যেভাবে তাদের পলিসিগুলোকে নির্ধারণ করে যে আমরা কিভাবে আমরা রিলিজিয়াস মাইনরিটিকে প্রোটেক্ট করবো, বা আমরা যখন মানে বা ধর্ম কেন্দ্রিক যখন অ্যাটাক হয়, যেটাকে আমরা বলি যে অ্যাটাক অন প্রোটেক্টেড ক্যারেক্টারিস্টিক্স অথবা হেট স্পিচ যখন যেটা তৈরি হচ্ছে, সেটার যে ডেফিনিশনটা তৈরি করে দেওয়া আছে, সেই ডেফিনেটর আসলে তারা বলে যে একটা আন্তর্জাতিক মান নির্ধারণ করে তৈরি করা, কিন্তু আসলে সেখানে আমাদের দেশের কনটেক্সট বা আমাদের সাবকন্টিনেন্টের কনটেক্সট নিয়ে খুব একটা বেশি ভাবা হয় না। হয়তোবা সেখানে কিছু জিনিসপত্র আছে যেখানে হয়তোবা আমাদের কনটেক্সটটাকে অ্যাড করা হয়েছে, কিন্তু ব্রডলি দেখা যায় যে পলিসিগুলোর ক্ষেত্রে অনেক ধরনের গ্যাপ আছে, যে কারণে সকল ধরনের গুজব বা সকল ধরনের কন্টেন্ট অনেক সময় এটা এটা নেভিগেট করতে পারে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত আপনি যেটা জিজ্ঞাসা করলেন যে এখানে আসলে মানে আপনার এখান থেকে একটা দায়িত্বের অভাব আছে কিনা। সোশ্যাল মিডিয়া অবশ্যই এখানে দায়িত্বের একটা অবশ্যই অভাব আছে, ইন দ্য সেন্স যে দেখা যায় যখন আমাদের দেশে এই ধরনের ঘটনাগুলো ঘটে, যখন আমাদের দেশে সংখ্যালঘুদের উপর অ্যাটাক করা হয়, তখন তারা যেই পরিমাণ উদ্গ্রীব হয়ে ওঠে বা যেই পরিমাণ তারা কাজ করে, তার তুলনায় হয়তোবা অনেক বেশি কাজ করে অন্যান্য দেশে, যেগুলো আমাদের উন্নতশীল দেশগুলোতে, যেরকম ইউরোপ বা আমেরিকাতে, যেখানে যখন এর থেকে যখন ছোট ঘটনা ঘটে তখন দেখা যায় অনেক বেশি রিসোর্সেস সেখানে দেওয়া হয়, কিন্তু যখন আমাদের দেশে এই ধরনের ঘটনাগুলো ঘটে তখন সেই পরিমাণ রিসোর্স আমরা পাই না। তো এখানে একই সাথে পলিসি এবং রিসোর্স দুটারই একটা বড় ধরনের গ্যাপ আছে, এবং আসলে আমাদের দেশের যে সংখ্যালঘুদের উপরে যে ধরনের আক্রমণের যে ধরনের একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্ন বোঝার ক্ষেত্রে অনেক ধরনের সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস প্রয়োজন, এবং সেখানেও দেখা যায় অনেক ক্ষেত্রে তাদের ভেতরে ইন্টারনাল সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস থাকে না। আমি একটা সময় যখন কাজ করেছি দীর্ঘদিন, তখন সেটা নিয়ে আমরা মানে আমার জায়গা থেকে আমরা অনেক কাজ করেছিলাম, যে কারণে আমরা এখন বাংলাদেশে ফ্যাক্ট চেকার্স দেখতে পাই অনেক বেশি, অনেক ধরনের ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম চালু হয়েছে, অনেক ধরনের মিডিয়া লিটারেসি কাজ চালু হয়েছে, কিন্তু এর পাশাপাশি আমার মনে হয় এগুলো যথেষ্ট না, আরো অনেক বেশি কাজ করা দরকার, এবং যে কাজটা শুরু হয়েছিল তখন সেগুলো যেন এখনো পর্যন্ত চলতে থাকে সেই বিষয়ে আরো বেশি তাদের অ্যাক্টিভ হওয়া প্রয়োজন। যে বিষয়টা জানতে চাচ্ছিলাম সেটা হলো যে আপনারা যখন এই হিউজ অ্যামাউন্টের ইনফরমেশনটা পান, সেইটাকে আপনারা কিভাবে সিলেক্ট করেন? যে ধরেন কথার কথা আপনি এই ইনফরমেশনটাকে ডিবাঙ্ক করবেন, নাকি 179টাই আপনারা পেয়েছিলেন যেটাকে আপনারা ডিবাঙ্ক করেছেন? 179 যে ডেটাটা যে সংখ্যাটা আমরা উল্লেখ করেছি আমাদের গবেষণাতে, সেই সংখ্যাটা কিন্তু 15 জুলাই থেকে 9 আগস্ট পর্যন্ত যে ধরনের গুজবকে নিয়ে কাজ করেছে বাংলাদেশ এবং ভারতের ফ্যাক্ট চেকিং সাইটগুলো, সেখান থেকে আমরা এই ডেটাটা কালেক্ট করেছি। এবং এই 179 ডেটাটাই কিন্তু আলাদা আলাদা গুজব, প্রত্যেকটা আলাদা আলাদা গুজব, কোনোটার সাথে কোনোটার কিন্তু একেবারে সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। তো এই গুজবগুলো আমরা প্রথমে কালেক্ট করেছি, সংগ্রহ করার পর সেগুলো আমরা আবার যাচাই বাছাই করেছি আরেক ধাপে, যে ক্লেমটা নিয়ে এই সাইটগুলো কাজ করলো, এই ফ্যাক্টিং সাইটগুলো কাজ করলো, তাদের মেথোডোলজিটা কী ছিল, তার কী পদ্ধতিতে সেই তথ্যটা যাচাই করেছে বা সেই ভিজুয়াল কন্টেন্টটা যাচাই করেছে, সেই পদ্ধতিতে আমরা সেটা যাচাই করে আমরা নিশ্চিত হয়েছি যে না, এটা একটা গুজব। তারপর আমরা একটা প্যাটার্ন বোঝার চেষ্টা করেছি যে এই গুজবগুলোর মধ্যে কতগুলো শুধু লেখা বা টেক্সট ভিত্তিক গুজব ছিল, কতগুলো ভিডিও ভিত্তিক গুজব ছিল, কতগুলো শুধু ছবি নিয়ে গুজব ছিল, কতগুলো শুধু ওয়েব লিঙ্ক নিয়ে গুজব ছিল। এবং তারপরে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে যে এই গুজবগুলোর মধ্যে কতগুলো আসলে মৃত্যু নিয়ে গুজব ছিল, আন্দোলনকারীদের মৃত্যু, পুলিশের মৃত্যু, ক্ষমতাসীন সরকারের কোনো একজন নেতার মৃত্যু, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করেছি। মৃত্যু গুজব নেওয়ার পর আমরা আবার যে বিষয় নিয়ে কাজ করলাম সেটা হচ্ছে যে কোন গুজবগুলো আসলে আন্দোলনকারীদের বিপক্ষে যাচ্ছে, এই আন্দোলনটাকে অন্য একটা চেহারা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই আন্দোলনটাকে একটা মৌলবাদীদের উত্থান বা বিরোধী দলের সাথে একটা যোগসাজশ, বা এই আন্দোলনকারীটাকে একটা নৈরাজ্যবাদ হিসেবে একটা প্রমাণ করার চেষ্টা হচ্ছে, এই ধরনের গুজবগুলোকে আমরা যাচাই বাছাই করার চেষ্টা করেছি। তারপরে আমরা আরেকটা প্যাটার্ন পেয়েছি, সেটা হচ্ছে যে বেশ কিছু গুজব আছে, সেগুলো হচ্ছে সরকারের বিভিন্ন নেতৃবৃন্দ, সরকারের বিভিন্ন কর্মচারী, পুলিশ, ছাত্রলীগের কোনো একজন নেতা, যুবলীগের একজন নেতা, প্রধানমন্ত্রী, এদেরকে নিয়ে যে গুজবগুলো ছড়িয়েছে সেগুলোকে আমরা আলাদা করেছি, সেটা আরেকটা প্যাটার্ন আমরা পেয়েছি। তারপর আমরা আরেকটা প্যাটার্ন পেয়েছি, সেটা হচ্ছে যে এই গুজবগুলোর মধ্যে বেশ কিছু গুজব হচ্ছে আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ে। সেই গুজবগুলোতে আমরা দেখেছি যে কোথাও কোনো গুজবে হয়তো বা কোনো একজন ক্রিকেটারের বাড়ি পোড়ানোর একটা ছবি বা ভিডিও ভাইরাল করা হচ্ছে এবং বলা হচ্ছে এটা ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন দিয়েছে, বা এরকম আমরা একটা ভিডিও, যেটা একটু আগে বললাম ভারত আসাম বর্ডার নিয়ে। তারপর আমরা একটা ছবি পেয়েছি, সেই ছবিতে দেখা যাচ্ছে যে বেশ কিছু মাদ্রাসার ছাত্র তারা একটা মন্দিরের সামনে বসে আছে। এটাকে টুইটারে এভাবে বলার চেষ্টা করা হচ্ছে যে এটা বাংলাদেশে হিন্দু মুসলমানদের মাঝখানকার একটা সহিংসতা, একটা দাঙ্গার ছবি। কিন্তু আমরা সেটা চেক করে দেখলাম যে না,
সেটা কিন্তু উল্টা। আসলে তারা পাহারা দিচ্ছে, মাদ্রাসা ছাত্রগুলো ধর্মীয় উপাসনালয়ে পাহারা দিচ্ছে। এরকম আমরা বেশ কিছু প্যাটার্ন পেলাম। তারপর আমরা যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে ডক্টর ইউনূসকে নিয়ে আমরা দুটো গুজব পেয়েছি। সেটা কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে একটা গুজব ছিল যে তিনি বিকাশে 5,000 টাকা করে সবাইকে সাহায্য দিচ্ছেন, এবং আরেকটা আমরা গুজব পেয়েছি সেটা হচ্ছে তিনি ভারতের 7 সিস্টার নিয়ে একটা মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যটাকে বিকৃত করা হয়েছে। মন্তব্যটা হয়তো এরকম ছিল যে বাংলাদেশ যদি অস্থিতিশীল থাকে, বাংলাদেশের এই অস্থিতিশীলতাকে কেন্দ্র করে বাংলাদেশের আশেপাশের এলাকাও অস্থিতিশীল হয়ে যেতে পারে। রাইট। কিন্তু এটাকে এভাবে বলা হচ্ছে যে বাংলাদেশ যদি সুস্থ না থাকে, 7 সিস্টার্সও টিকবে না বা এরকম। রাইট, মানে আপনাদের স্যাম্পলিংটা ছিল হচ্ছে মোটামুটি আপনারা যতগুলো হ্যাঁ। মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন, ফেক নিউজ পেয়েছেন সেগুলো সবগুলোকে আপনারা অ্যাড্রেস করার চেষ্টা করেছেন। এখন আমাদের এখানে ফ্যাক্ট চেকাররা বলি অথবা আপনারাও তো এক ধরনের প্রেশার গ্রুপ, আপনারা কি কখনো ফেসবুককে অথবা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে এগুলো অ্যাড্রেস করেন? তখন অ্যাড্রেস করার পর আসলে আপনারা কি ধরনের ফিডব্যাক পান ওদের কাছ থেকে? আসলে এখানে কয়েকটা বিষয় চলে আসে। যখন ফর এক্সাম্পল যখন ফ্যাক্ট চেকিং হয়তো দুইটা ধারার মধ্যে কাজ করে। এক হচ্ছে যখন আমাদের যাদেরকে বলা হয় থার্ড পার্টি ফ্যাক্ট চেকার্স, যারা মূলত আইএফসি মানে ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং ইউনিট, তাদের মাধ্যমে সার্টিফাইড হয়ে আসে এবং তারপর তারা যদি ফেসবুকের ফ্যাক্ট চেকার হিসেবে বা মেটার ফ্যাক্ট চেকার হিসেবে তাদেরকে অনবোর্ড করা হয়, তখন তারা মেটার কিছু টুলের অ্যাক্সেস পায়। তো বাংলাদেশে এই মুহূর্তে 3 জন হচ্ছে যেটাকে আমরা বলি থার্ড পার্টি ফ্যাক্ট চেকার, সেটা হচ্ছে এএফপি, বুম এবং ফ্যাক্ট ওয়াচ, এবং আপন এদের একজনের সাথে কাজও করে এসেছে আগে। তো উনারা হচ্ছে বেসিক্যালি যখন তারা মেটাকে কোনো কিছু একটা সিগন্যাল দেয়, তখন আসলে মেটা সেভাবে নানান ধরনের অ্যাকশন বা ফেসবুক তারা নানান ধরনের অ্যাকশন তারা নিতে পারে, এবং এর পাশাপাশি ফ্যাক্ট চেকাররা নিজেরাও নানান ধরনের রেটিং ব্যবহার করে, যেরকম আমাদের গবেষণা চলে এসেছে যে ফলস, পার্টলি ফলস, মিসিং কনটেক্সট, এই ধরনের রেটিং আছে, যেগুলো যখন কোনো ধরনের ফ্যাক্ট মানে মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশনকে রেটিং করা হয়, তখন দেখা যায় যে সেই কন্টেন্টের নিচে একটা ছোট্ট আমরা মেসেজ দেখতে পাই যে এই কন্টেন্টটাকে ডিবাঙ্ক করা হয়েছে, এটা সত্য না। এর পাশাপাশি এটা ডিস্ট্রিবিউশনও কমিয়ে ফেলা হয়। এটা হচ্ছে এক ধরনের মানে ফেসবুকের সাথে কাজ করার জায়গা। আরেকটা হচ্ছে যখন যারা অন্যান্য যারা ফ্যাক্ট চেকার বা যারা ধরেন বা সেলফ ডিক্লেয়ার যারা ফ্যাক্ট চেকার্স বা যারা অন্যান্য এনজিও যারা এই স্পেসটাতে কাজ করছে, তারা যখন নানান ধরনের গবেষণা করছে, এই গবেষণাগুলো অবশ্যই ফেসবুকের কাছে পাঠানো হচ্ছে, এবং যখন গবেষণাগুলো পত্রিকায় আসছে, অন্যান্য জায়গায় আসছে, তখন সেখান থেকে তারা সেগুলো সম্পর্কে জানতে পারছে এবং সেখানে তারা হয়তো বা কিছুটা কাজ করতে পারে। আর আমাদের কাছে যেটা দেখা যায় যেটা আমরা করি, যে আমরা সাধারণত প্যাটার্ন নিয়ে বেশি কাজ করি। আমরা ইন্ডিভিজুয়াল ফ্যাক্ট চেকিং এর জায়গা থেকে আমাদের আসলে এক্সপার্টিস মূলত প্যাটার্ন অ্যানালিসিস করা, কারণ আমাদের মনে হয় যে প্যাটার্ন থেকে আসলে আমরা নতুন ধরনের পলিসি, নতুন ধরনের কাজ করতে পারবো। যদি সেই জায়গায় আমাদের এনগেজমেন্টের কথা বলা হয়, তাহলে হ্যাঁ, আমাদের এনগেজমেন্ট সরাসরি আসলে একটু সিস্টেমস লেভেলে হয়, যে আমরা ইন্ডিভিজুয়াল কন্টেন্ট একটা করে ফ্যাক্ট চেকিং না করে আসলে সংখ্যালঘুদের উপর যে একটা লম্বা সময়ের একটা যে অ্যাটাক বা একটা বিদ্বেষ, সেটা কিভাবে অনলাইনে ছড়াচ্ছে এবং সেটার কারণে বা সেটা কোন পলিসির আওতায় আসা উচিত এবং কোথায় পলিসি গ্যাপগুলো আছে, আসলে আমাদের এনগেজমেন্টগুলো মানে মূলত এই লেভেলে হয়। এবং সেই ক্ষেত্রে অফকোর্স লাইক এনি আদার নেগোসিয়েশন দেখা যায় অনেক ধরনের ব্যাক অ্যান্ড ফোর্থ হয়। তাদের একটা নিজস্ব পলিসি কাঠামো আছে, হয়তোবা তারা বলতে পারে যে কিছু জায়গায় আসলে এটা কি অ্যাটাক না, এটা আমরা বুঝতে পারছি না, কারণ আমাদের সেই পরিমাণ গ্রাসরুটস রিসোর্সেস নাই, আমাদের সেই পরিমাণ ফ্যাক্ট চেকার্স নাই যারা অ্যাকচুয়ালি গিয়ে হয়তোবা ঠাকুরগাঁতে, পঞ্চগড়ে, নীলফামারীতে গিয়ে অ্যাকচুয়ালি সত্যি কথাটা বের করে নিয়ে আসতে পারবে, যেখানে আমাদের মিস ইনফরমেশন পলিসি আমরা কাজে লাগাতে পারবো। এটা হয়তো এক ধরনের সীমাবদ্ধতা। আরেক ধরনের সীমাবদ্ধতা থাকতে পারে যে আসলে এটা কি রিলিজিয়াস ফ্রিডম নাকি এটা আসলে অ্যাকচুয়াল অ্যাটাক। কারণ অনেক সময় হয়তোবা এখনকার এই সময়ের যে গুজবগুলো আমরা দেখছি, সেখানে অনেক ধরনের ভায়োলেন্সের কথা বলা আছে। ফর এক্সাম্পল যদি বলা থাকে যে 100 জন হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে এটাকে আসলে রাখবো কি রাখবো না, এটাকে আসলে কিভাবে ফ্যাক্ট চেকিং করবো, এটার জন্য আমাদের যথেষ্ট পরিমাণ আমাদের কোরাবোরেটিং এভিডেন্স আছে কিনা, এই ধরনের নানান ধরনের ইনফ্যাক্ট আমাদের মার্কেট থেকে নানান ধরনের লিমিটেশন আছে। ফর এক্সাম্পল আমার মনে আছে যে আমরা যখন 2021 বা এর আগে অনেকগুলা ইনসিডেন্ট নিয়ে কাজ করেছিলাম, তখন প্রচুর পরিমাণ গুজব ছড়াচ্ছিল যে হিন্দু মেয়েকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে, 1700 হিন্দুকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, এটসেট্রা এটসেট্রা। এবং আমরা চাই যে যেখানে যেহেতু কথা বলার জায়গা কম, জানি যখন ইনফরমেশনগুলো যখন আসে অনেক সেগুলো জানি থাকে, কিন্তু তখন আবার দেখা যায় যে এগুলো ইনফরমেশন কতটুকু অ্যাকচুয়ালি ফ্যাকচুয়াল, সেটা ভেরিফিকেশন করার জন্য আমাদের যে পরিমাণ মাঠ পর্যায়ে, যেটা ফেসবুকের লোক বলেন বা আমাদের সাংবাদিক বলেন বা আমাদের বা লোকাল এনজিও বলেন, যারা এগুলো বিষয় নিয়ে কাজ করে, যে পরিমাণ মাঠ পর্যায়ে লোকজন থাকা প্রয়োজন,
সেই প্রমাণ আসলে ছিল না। সো আসলে 100% ভেরিফিকেশন করাটাও অনেক সময় অনেক ডিফিকাল্ট হয়ে পড়ে এবং এর পাশাপাশি আম আমাদের এই বিষয়ে মাথায় রাখতে হয় যে আসলে কোনটাকে আমরা রিলিজিয়াস ফ্রিডম বলবো, কোনটাকে আমরা এক ধরনের অ্যাটাক বলবো, কোনটাকে আমরা একটু কোভার্ট আপনার ডিহিউম্যানাইজেশন বলবো, এরকম নানান ধরনের ক্যাটাগরিতে ফালানো হয়। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় পলিসির আওতায় যখন সেগুলোকে অ্যাসেস করা হয়, তখন অনেক ধরনের পলিসির সীমাবদ্ধতা থাকে, আবার এদিক থেকে হয়তোবা এই আমাদের দেশ থেকে বা অন্যান্য জায়গার থেকেও তথ্যের সীমাবদ্ধতা থাকে, যে কারণে আসলে অনেক সময় ব্যাটে বলে মিলে না। আপন আপনার কাছে ফিরে আসি। আপনার গবেষণার একটা জায়গায় আপনি লিখেছেন যে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর যে ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে এটাকে আপনি বলছেন কোঅর্ডিনেটেড ডিসইনফরমেশন। তো এইটা আমি আপনার কাছ থেকে একটু ইলাবোরেটলি বুঝতে চাই। কোঅর্ডিনেটেড ডিসইনফরমেশনটা ছড়ানোর পেছনে আসলে কারা ছিলেন, সেই রুটে কি আপনারা যেতে পেরেছেন কিনা অথবা যাওয়ার সুযোগ হয়েছিল কিনা দেখার বোঝার, এইটা একটু জানতে চাই। আহ, এই আন্দোলনের শুরু থেকেই আন্দোলনকে তো নানানভাবে প্রশ্নবিদ্ধ করার যে একটা প্রয়াস, সেটা আমরা শুরুতেই দেখতে পাই যে যখন আমাদের ইন্টারনেট ব্ল্যাকআউটটা হলো 19 তারিখে জুলাইয়ের, সেই সময়টা যে 5-6 দিন ইন্টারনেট ছিল না বাংলাদেশে, সেই সময়টাতে কিন্তু গভর্নমেন্ট থেকে এবং আমাদের যে বিরোধী দল তাদের থেকেও প্রচুর পরিমাণে কিন্তু এক ধরনের ক্যাম্পেইন, এক ধরনের বিজ্ঞাপন আমরা ফেসবুকে দেখতে পেয়েছি। তো এই সরকার পতন বা গণ অভ্যুত্থানের পরবর্তীতেও সেই বিষয়টা অন্য আঙ্গিকে হয়েছে, সেটা হচ্ছে সংবাদ মাধ্যমের মাধ্যমে। কারণ আপনি জানেন নিশ্চয়ই যে মানুষের ইনফরমেশন সোর্সের একটা প্রধান জায়গা হচ্ছে গণমাধ্যম, সংবাদ মাধ্যম। তো যেটা হয়েছে যে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে এই যে অ্যানার্কিজমটা হলো সরকার পতনের সাথে সাথে, তার পরবর্তীতে বিভিন্ন জায়গাতে মাইনরিটিদের উপরে যে হামলা হয়েছে, বিভিন্ন জায়গাতে লুটপাট হয়েছে, ভাঙচুর হচ্ছে, বিভিন্ন এলাকাতে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, এই বিষয়গুলোকে এক ধরনের এমনভাবে অ্যালাইন করার চেষ্টা করা হলো যে এটা হয়তো একটা ফ্যাসিস্ট রেজিমকেই শক্তিশালী করে, এই ধরনের ইনফরমেশনগুলো, এই ধরনের অ্যাঙ্গেলগুলো। তো আমরা যেটা দেখতে পাই যে ভারতীয় বেশ কিছু গণমাধ্যম আন্দোলনের শুরু থেকে, যেমন আমি যদি নাম ধরে বলি, ইন্ডিয়া টুডে, বিজনেস টুডে অথবা দ্য ইকোনমিক টাইমস, সেই জায়গাগুলোতে এরকম হেডলাইনে সংবাদ করা হয়েছিল যে এই আন্দোলনটা জামাত, পাকিস্তান বা হচ্ছে বিএনপিদের মাধ্যমে মদতপুষ্ট এবং এটা হচ্ছে সরকার পতন বা সরকার বিরোধী একটা আন্দোলন। কিন্তু শুরুতে যেটা ছিল না, শুরুতে কিন্তু এটা কোটা বিরোধী আন্দোলনই ছিল এবং এটা একটা নির্দলীয় আন্দোলন বলেই আমরা জানি। পরবর্তীতে আমরা এই ধরনের সরকার পতনের পরবর্তীতে আমরা হঠাৎ করে দেখলাম যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের সংখ্যাটা বেড়ে গেল। তো সেই ইনফরমেশনগুলো আমি যদি প্যাটার্নটা দেখি, সেটার মধ্যে একটা কমন প্যাটার্ন হচ্ছে যে সংখ্যালঘুদের উপরে আক্রমণ, সংখ্যালঘুদের উপর আক্রমণ ঘটছে, এটা খুবই সত্যি কথা, এখানে ডাউট করার কোনো জায়গা নেই। হ্যাঁ, সেটা বলেছেন। হ্যাঁ, কিন্তু একই সাথে ভারতেও যদি কয়েকটা সংবাদ মাধ্যমের কথা বলি, যেমন রিপাবলিক বাংলা, তারপর আমি যদি বলি জি নিউজ 24, এই ধরনের সংবাদ মাধ্যমগুলো এরকম নিউজ করেছে যে চট্টগ্রামের লালদিঘি পাড়ে একটা মন্দির, নবরত্ন মন্দির, সেই মন্দিরের কথা বলা হচ্ছে, সেখানে নাকি অগ্নিসংযোগ করা হয়েছে। পরবর্তীতে একটা ফ্যাক্ট চেকিং সাইট সেটা যাচাই করেছে যে মন্দিরের কাছেই একটা আওয়ামী লীগের অফিস ছিল যেটাতে অগ্নিসংযোগ ভাঙচুর করা হয়েছে এবং সেটার ছবিকে বলা হচ্ছে যে মন্দিরের অগ্নিসংযোগ। এবং সেইখানে স্থানীয় একজন লোক এবং যে মন্দিরের কেয়ারটেকার, তিনি মন্দিরের অক্ষত একটা ছবি পাঠিয়েছেন ফ্যাক্ট চেকারদের। এরকম আমরা একটা নিউজ দেখতে পাই। আরেকটা নিউজ আমি গতকালকে দেখলাম যে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি কয়েকটি জঙ্গি সংগঠনকে ছেড়ে দিয়েছেন, তাদের উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে জেএমবি, একটা হচ্ছে হুজি, এই দুইটা নাম উল্লেখ করা হয়েছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে এরকম কোনো বিবৃতি পাইনি, আমরা সংবাদ মাধ্যমে এরকম কোনো বিবৃতি পাইনি, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একজন আমাদের নিশ্চিত করেছেন যে এই বিষয়টা একটা ভুয়া নিউজ। তো এরকম বেশ কিছু আমরা জিনিস দেখতে পাচ্ছি যে ভারতীয় সংবাদ মাধ্যমও, আবার একই সাথে আরেকটা পজিটিভ জিনিসও দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভারতের যে ফ্যাক্ট চেকিং সাইটগুলো, তারা কিন্তু ভারতে ছড়িয়ে পড়া মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, রিউমার নিয়ে কাজ করছেন। আমি যদি নাম ধরে বলি কয়েকটা সাইট, যেমন ফ্যাক্ট ক্রিসেন্দো, তারপর আজতাক বাংলা, তারপর নিউজ চেকার, ইন্ডিয়া টুডের যে ফ্যাক্ট চেকিং উইংটা, তারপর বুম, এরা কিন্তু বাংলাদেশের যে মিস ইনফরমেশন সেগুলো ভারতের বিভিন্ন ভাষাতে এবং ভারতের টুইটারে, ফেসবুকে বা ইউটিউবে যেখানে যেখানে তারা পাচ্ছেন সেগুলো কিন্তু তারা সেগুলো ডিবাং করছেন। তো একই সাথে আমি বলবো যে ভারতের সংবাদ মাধ্যম এবং ফ্যাক্ট চেকিং সাইটের যে ভূমিকাটা, সেটা অনেকটা সাংঘর্ষিক, অনেকটা পরস্পর বিরোধী।
তবে এই আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করার যে একটা প্রয়াস, সেই টোনটা, সেই দৃষ্টিকোণটা আমরা দেখতে পাই সংবাদ মাধ্যমগুলোতে। আচ্ছা, দিয়া আপনার কাছে কি মনে হয়, আপনি কিভাবে দেখেন যে এই যে ভারতীয় গণমাধ্যমের যে রোলটা আমরা এখন দেখছি আর কি, যে এবং আপন খুব ইন্টারেস্টিং দুটো পয়েন্ট আমাদেরকে বললেন যে আমরা ফ্যাক্ট চেকারদের কাছ থেকে এক ধরনের ভূমিকা দেখছি, যারা অনেকটা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টদের মতো করে কাজ করছেন, আবার যারা প্রতিষ্ঠিত অথবা একটা ইনস্টিটিউশনাল জার্নালিজম প্র্যাকটিস করেন তারা এক ধরনের রোল প্লে করছে। আপনি এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল যে পলিসি সেটাকে রিফ্লেক্ট করে, ওদের ফরেন পলিসিকে রিফ্লেক্ট করে, নাকি এটা আসলে ওদের ইন্ডিভিজুয়াল স্ট্যান্ড? আমার মনে হয় যে মানে ভারতের তো ফরেন পলিসি বাংলাদেশের এটা নিয়ে যারা এই বিষয়ে আরো বেশি বিজ্ঞ তারা হয়তো আরো ভালো বলতে পারবে। এটা তো মানে একটা মানে নেওয়া দেওয়ার একটা ব্যাপার আছে। কিন্তু আসলে আমি যদি শুধুমাত্র গণমাধ্যম বা ফ্যাক্ট চেকারদের উপর ফোকাস করি, সেক্ষেত্রে আমি বলব যে আমরা যে ধরনের একটা উদ্যোগ দেখছি, নানান ধরনের সংগঠন, যেগুলোর কথা আপনও বলল যে তারা নিজের থেকে অনেক ধরনের ফ্যাক্ট চেকিং করছে, তারা অনেক সরব এই বিষয়ে। আমার কাছে মনে হয় এটা সবাই ব্যক্তিগত সেই গণমাধ্যমেরই নীতিমালার অংশ, এবং তারা তাদের সেই মানে গণমাধ্যমের যে নিজস্ব যে একটা প্র্যাকটিস আছে, নিজস্ব যে প্রিন্সিপাল আছে, সেই জায়গা থেকে তারা হয়তো এই কাজগুলো করছে। কিন্তু এর পাশাপাশি যদি আমি ব্রডার গণমাধ্যমের ভূমিকা দেখি, সেখানে আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে হ্যাঁ, ফ্যাক্ট চেকাররা থাকবে, ফ্যাক্ট চেকাররা কাজ করবে, তারা ইন্ডিপেন্ডেন্ট জিনিসপত্র নিয়ে কাজ করবে। কিন্তু এই ধরনের কিন্তু ফ্যাক্ট চেকিং এর কাজ মূলত গণমাধ্যমের ভেতরেই থাকা উচিত। এবং অনেক সময় দেখা যায় যে আমরা দেখছি যে গণমাধ্যম ফ্যাক্ট চেকারদের কথা বলে নানান ধরনের রিপোর্ট পাবলিশ করছে, কিন্তু এই জিনিসটা আসলে আমি বলবো, এবং ফ্যাক্ট চেকার নিজেরাও বলে, যখন অনেক বেশি মিস ডিসইনফরমেশন যখন অনেক বড় একটা ঢেউ আসে, তখন আসলে ইটস কোয়াইট ডিফিকাল্ট যে ফ্যাক্ট চেকাররা শুধুমাত্র ফ্যাক্ট চেকার এগুলোকে আসলে ট্যাকল দিতে পারবে। সেক্ষেত্রে আমরা মনে করি যে প্রত্যেকটা গণমাধ্যম, প্রত্যেকটা নিউজ রুমেই নিজস্ব একটা, এবং এটা তো আসলে সাংবাদিকতার বেসিক মানে এটিকেটের অংশ, যে আপনি যখন একটা তথ্য পাবলিশ করেন তার আগে সেগুলোকে আপনি ফ্যাক্ট চেক করে নেবেন। কিন্তু আমরা মনে করি যে এর পাশাপাশি যেগুলো হয়তো আপনি রিপোর্টিং করবেনও না, সেগুলোর জন্য আপনার আসলে নিজস্ব একটা ফ্যাক্ট চেকিং ইউনিট থাকা উচিত, যেটার মাধ্যমে অ্যাটলিস্ট আপনি আপনার অডিয়েন্স, আপনি আপনার রিডার্স থেকে জানতে পারবেন যে এক্স্যাক্টলি কোনটা ফ্যাক্ট, কোনটা ফ্যাক্ট না। তো এটা আসলে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা গণমাধ্যমের ভেতরে থাকা প্রয়োজন, ১ নম্বর। আর ২ নম্বর হচ্ছে আপনি যে জিজ্ঞাসা করলেন যে আসলে এখানে ভারত থেকে যে আমরা যে একটা আমরা দেখি যে নিজেরা উদ্যোগী হয়ে অনেক ফ্যাক্ট চেকিং এর কাজ করছে, এবং কিছু নিউজ রুমেও এই ধরনের কাজ হচ্ছে। এবং আমরা যদি কিছু ওয়েস্ট বেঙ্গলের কিছু পত্রিকা দেখি বা কিছু চ্যানেল দেখি, অথবা অন্যান্য জায়গায় কিছু চ্যানেল দেখি, তারা কিন্তু একই সাথে গণমাধ্যম তাদের যে চ্যানেল আছে সেখানে তারাও কিন্তু বারবার বলছে যে সকল গুজবে বিশ্বাস করবে না। কারণ বাংলাদেশে এই অস্থিরতার গুজবের কারণে কিন্তু ভারতেও যারা সেখানকার সংখ্যালঘু, ওখানকার যারা মুসলমান, তাদের উপরেও কিন্তু হামলা হচ্ছে, বা তাদের ভিতরে এক ধরনের অস্থিরতা, এক ধরনের টেনশন বিরাজ করছে। তো আসলে ২ বাংলারই পক্ষ থেকে এক ধরনের ব্যাক অ্যান্ড ফোর্থ, যেটার মাধ্যমে যেটা ইমপ্যাক্ট আমরা এখানেও দেখতে পাচ্ছি, ভারতেও দেখতে পাচ্ছি, এবং সেখান থেকে হয়তোবা ফ্যাক্ট চেকার এবং গণমাধ্যমের লোকজন অনেক ধরনের কাজ করছে। কিন্তু এর পাশাপাশি এ ধরনের গণমাধ্যম সংস্থা আছে, যেটার কথা আমাদের রিপোর্টে নিয়ে এসেছে। সেখানে বলা হয়েছে যে কিছু গণমাধ্যম যারা হয়তোবা অন্য ধরনের একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, যে বাংলাদেশে একটা ফেইলড স্টেট, বাংলাদেশে একটা আ মানে আ মানে যা হচ্ছে তার থেকে আরো বিশাল করে জিনিসটাকে দেখানো, বা ফেইলিউর গুলা দেখানো, বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদলে ভুল বিবৃতি দেয়া, বা অনেক সময় পত্রিকার লোগো ব্যবহার করে আ অ বা মানে মিস ইনফরমেশন ছড়ানো। এই ধরনের নানান জিনিসপত্রগুলো কিন্তু সেই স্পেসিফিক গণমাধ্যমেরই নীতি, তাদের পলিটিক্যাল আইডিওলজি, তাদের ভ্যালু সিস্টেম অনুযায়ী সেগুলো তারা প্রচার করছে। তো আমার কাছে মনে হয় পুরা বিষয়টাই আসলে গণমাধ্যমের নিজস্ব নীতি, প্লাস তারা কিভাবে তাদের স্টেটের সাথে পলিটিক্যালি অ্যালাইন্ড, এই দুটার সংমিশ্রণে আমরা নানান ধরনের প্যাটার্ন লক্ষ্য করতে পারি। এই ঘটনাগুলো যখন ঘটছিল তখন আমার বন্ধু, আমার পরিজনরা আমার কাছে জানতে চাইছিল যে এই ইনফরমেশনটা কি ঠিক কিনা, এই ইনফরমেশনটা কি ভুল কিনা। কেউ যখন এরকম একটা ইনফরমেশন একদম সাধারণ মানুষ ফেস করবে, সে আসলে কিভাবে সেটাকে ডিবাঙ্ক করতে পারে? একই প্রশ্ন আপনার কাছেও থাকবে, একই প্রশ্ন দেওয়ার শেষে আপনার কাছেও যাব। তো আপনার কাছ থেকে প্রথমে শুনবো। প্রথমত ফ্যাক্ট চেকিংয়ের দুটো রুলস আছে। একটা হচ্ছে এটা কি ইম্পর্টেন্ট, এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এটা কি ফ্যাক্ট চেকেবল কিনা। তো এটা যদি কোনো একটা এমন দাবি হয়ে থাকে যে এরকম একটা জায়গাতে অগ্নিসংযোগ হয়েছে এরকম একটা পরিবারের উপরে, এবং সেখানে একটা ছবি ব্যবহার করা হয়েছে, তো সেই ছবিটাকে আমরা যাচাই করতে পারি। কীভাবে যাচাই করতে পারি?
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে যাচাই করতে পারি। আমরা গুগলের বেশ কিছু টুলস আছে এবং আরও বেশ কিছু টুলস আছে যেগুলো দিয়ে দুই একটা এক্সাম্পল আমি যদি কয়েকটা টুলসের নাম বলি, গুগল রিভার্স ইমেজ সার্চ, সেটা আমরা ব্যবহার করতে পারি কারণ Okay. ছবি সংক্রান্ত গুজব কিন্তু আমরা সবচেয়ে বেশি পেয়েছি। তো গুগল রিভার্স ইমেজ সার্চ ইউজ করতে পারি। T9 নামে একটি রিভার্স ইমেজ সার্চ আছে, সেটা ব্যবহার করতে পারি, এবং আরেকটা আছে ইয়ান্ডেক্স, সেটা আমরা ইউজ করতে পারি। এরকম আমরা যদি গুগল রিভার্স ইমেজ সার্চ বা শুধু রিভার্স ইমেজ সার্চ লিখে সার্চ করি গুগলে, অনেকগুলো টুলসের লিস্ট চলে আসে। তো আমরা নর্মালি গুগলেরটি ব্যবহার করতে পারি। সেটাতে আমরা যদি আমাদের যে ছবিটা আমরা পেলাম, যে ক্লেমটা করা হচ্ছে যে এটা হচ্ছে এই জায়গার অগ্নিসংযোগের ছবি, সেটা যদি আমরা সেখানে আপলোড করি, এই ছবিটার মতোই দেখতে অনেকগুলো ছবি আমাদের গুগল দেখাবে তাদের অ্যালগোরিদম থেকে। সেখান থেকে আমরা লিঙ্ক চেক করে করে দেখতে পারি যে এই ছবিটা কি আগে কোথাও পাবলিশ হয়েছে। ধরুন দাবি করা হচ্ছে যে এই ছবিটা গতকালকের, আমি যদি গুগলে ছবিটা পেয়ে যাই এক সপ্তাহ আগের, 3 দিন আগের, 1 মাস আগের বা 1 বছর আগের, তাহলে কিন্তু আমি বলতে পারি যে এই ছবিটা এই ঘটনার সাথে সম্পৃক্ত না। এমনটা হতে পারে ঘটনাটা ঘটেছে কিন্তু এই ছবিটা এই ঘটনার সাথে সম্পৃক্ত না। ভিডিওর ক্ষেত্রে ভিডিওর ক্ষেত্রে যদি বলি, ভিডিওর ক্ষেত্রে সরাসরি ওইভাবে কোনো টুল নেই যে আমি যদি ভিডিওটা আপলোড করে দিই, কারণ ভিডিওটা যেটা হয় যে ভিডিওর একটা রেজুলেশন থাকে এবং ভিডিওর সাইজটা কিন্তু অনেক বড় থাকে ছবি থেকে। তো ভিডিওর ক্ষেত্রে আমরা যেটা করি, ভিডিওটা শুরুতে আমরা প্লে করি, প্লে করার পর ভিডিওর সবচেয়ে স্পষ্ট যে জায়গাটা, স্পষ্ট যে সিনটা, সেই সিনটার আমরা একটা স্ক্রিনশট নিই। সেই স্ক্রিনশটটা নিয়ে তারপর আমরা যেভাবে ছবিটা যাচাই করি রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে, সেভাবে আমরা সেটা যাচাই করে দেখি যে এই ধরনের দেখতে ভিডিও আগে কখনো আপলোড হয়েছিল কিনা। তবে ভিডিওর ক্ষেত্রে একটা এবং ছবির ক্ষেত্রেও একটা আমি বলবো যে আমাদের একটা সীমাবদ্ধতা আছে যাচাই করার। সেটা হচ্ছে যদি এই ছবিটা আগে কোথাও আপলোড না হয়ে থাকে, এই ভিডিওটা যদি আগে কোথাও না আপলোড হয়ে থাকে, তাহলে কিন্তু আবার রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে ছবিটাকে বা ভিডিওটাকে খুঁজে পাবো না। এটা একটা গেল। আর দ্বিতীয়টা হচ্ছে আমরা যদি কোনো বড় সড়ো সরকার থেকে কোনো সিদ্ধান্ত আসা বা এই ধরনের কোনো ঘটনা নিয়ে যদি কোনো নিউজ থাকে বা ইনফরমেশন থাকে, সেটা আমরা সংবাদ মাধ্যমের সাথে যোগাযোগ করতে পারি, তাদের ওয়েবসাইট ফলো করতে পারি, এই বিষয়টা আমরা করতে পারি। এবং একই সাথে যদি কোনো ঘটনা বা স্থানের নাম উল্লেখ থাকে, সেই বিষয়গুলো আমরা একটু যাচাই করতে পারি। সেইখানকার আমার যদি পরিচিত কেউ থাকে তাকে জিজ্ঞেস করতে পারি ফোন করে, যেরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, এইভাবে। তবে বেশ কিছু সীমাবদ্ধতা সবসময় থাকে এবং থাকবে। আপু যেমনটা বললেন যে ফ্যাক্ট চেকাররা তো সেই জায়গাতে সরাসরি যে কাজটা করতে পারেন না, ভেরিফাই করতে পারেন না, তো এই সীমাবদ্ধতা সবসময় থাকবে। কিন্তু আমি হাতের কাছে যে আমার রিসোর্সগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করে চেষ্টা করতে পারি সেটার যাচাই সত্যতা। দিয়া, আপনার কাছে জানতে চাই। আপন যেটা খুব সুন্দর করে বলেছে, হয়তোবা আমার অ্যাড করা দুটো জায়গা থাকবে। এক হচ্ছে যে দেখা যায় যে আমরা হয়তোবা যেগুলো খবর আমরা যেটাকে আমরা বলি অন সারফেস দেখতে পাই, যে আমি ফেসবুকের ভেতরে বা ইউটিউবে বা এক্সে দেখতে পাচ্ছি। আরেকটা কিন্তু বড় অংশ ছড়া হচ্ছে আমাদের যেগুলোকে আমরা বলি আমাদের মেসেজিং সার্ভিসেসের মাধ্যমে, রাইট? সো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভাইবারের মাধ্যমে, ইমোর মাধ্যমে নানান ধরনের গুজব ছড়ায়। তা আমার মনে হয় যে আপনি যে প্রশ্নটা পাচ্ছেন যে ব্যক্তি হিসেবে আমি কি করতে পারি, সেক্ষেত্রে একটা বড় জায়গা হচ্ছে যা পাচ্ছেন সেগুলোকে না বিশ্বাস করা। আমি দেখেছি আমার নিজের পরিবারের ভেতরে বা আমার যারা বন্ধু তাদের ভেতরে, তারা যখন নানা ধরনের জিনিসপত্র শেয়ার করছে আমাদের বিভিন্ন ফ্যামিলি গ্রুপ বা বন্ধুদের গ্রুপের ভেতরে, তখন কিন্তু ওখানে আমরা নিজেদের ভেতরে আলাপ হচ্ছে যে আচ্ছা এটা যে শেয়ার করা হয়েছে এটা কতটুকু সত্য, এটা কিভাবে আমরা নির্ধারণ করবো। সেখানে কিন্তু দেখা যায় তারা নিজেরাই হয়তো চেষ্টা করছে যে ওই সংবাদটা ওই মুহূর্তে গণমাধ্যমে এসেছে কিনা, ওই সংবাদটা অন্যান্য কোনো চ্যানেল বা অন্যান্য কোনো জায়গা থেকে রিপোর্ট করা হয়েছে কিনা, এটা নিয়ে ফেসবুকে আরো কথাবার্তা হচ্ছে কিনা বা অন্যান্য জায়গায় কথাবার্তা হচ্ছে কিনা। সো আসলে এক হচ্ছে আপনার ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে কিছুটা ভেরিফিকেশন করা, এর পাশাপাশি সংবাদ মাধ্যমের মাধ্যমে যতটুকু ভেরিফিকেশন করা সম্ভব সেখানে আমাদের কিছু কাজ আছে। কিন্তু মূলত এই জায়গাটা বোঝা মানে আমাদের প্রথম দায়িত্ব এটাই যে এটা আসলে বিশ্বাস না করা অথবা এবং সেখান থেকে আস্তে আস্তে আপনার ওই প্রসেসটা ফলো করা, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে মানে আমরা যখন বিশেষ করে যখন ইন্টারনেট ব্ল্যাকআউট হয় বাংলাদেশে, যখন কমিউনিকেশন গুলো চলে যায়, তারপর থেকে কিন্তু আমরা এক ধরনের উদ্যোগ ছেলেমেয়েদের বা আমাদের মানে নানান ধরনের নেটওয়ার্কে দেখতে পেয়েছি যে মানে নিজেদের ভেতরেই ছোট ছোট অনেকগুলো ফ্যাক্ট চেকিং ইউনিট চালু হয়েছে। তো আপন যে পদ্ধতিগুলোর কথা বললাম, আমি এরকম অনেকগুলো গ্রুপের অংশ আছে যেখানে দেখা গিয়েছে যে কেউ একজন কোনো কিছু শেয়ার করেছে, তখন পাশের একজন বলছে ও দাঁড়া এটা আমি ফ্যাক্ট চেকিং করে দিচ্ছি, দেখি এটা ঠিকঠাক হয়েছে কিনা। এবং তারা কিন্তু একই টুলগুলো ব্যবহার করে নানান ধরনের ফ্যাক্ট চেকিং তারা নিজেরাই করছে। তো এই ধরনের যখন একটা কমিউনিটি লেভেল ফ্যাক্ট চেকিং তৈরি হয়, যেখানে একে অপরকে তারা সাহায্য করছে অথবা তারা নিজেদের সোর্স থেকে খবরগুলো নিয়ে আসছে, সেক্ষেত্রে হয়তোবা একটা কমিউনিটি লেভেলের একটা অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে যেটার মাধ্যমে আমরা হয়তোবা জিনিসটা আরেকটু ট্যাকল করতে পারি। কিন্তু ফাইনালি যেটা মনে হয় যে এখানে আসলে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে গণমাধ্যমের আসলে অনেক বড় ভূমিকা পালন করার আছে।
হয়তোবা আমরা অনেকদিন ধরে সকল গণমাধ্যমের কাছ থেকে আমরা সেটা দেখতে পাই না, কিন্তু যদি গণমাধ্যমগুলা নিজের থেকে উদ্যোগী হয়ে তারা নিজেদের ভেতরে একটা ফ্যাক্ট চেকিং ইউনিট রাখে, এর পাশাপাশি তারা যে সংবাদগুলো তারা দিচ্ছে সেগুলোর উপরে তারা যেন আরো বেশি দায়িত্বশীল আচরণ করে এবং সেগুলো তারা যেন আরেকটু বেশি প্রপার রিগারাসলি অ্যানালাইজ করে, তারা যেন সেটা খবরগুলো প্রচার করে, এগুলো যদি ঠিকঠাক করে হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আমরা মিসইনফরমেশন ডিসইনফরমেশনের ক্ষেত্রে অনেক ভালো কাজ করতে পারবো বা টাকার কাজ অনেক ভালো কাজ করতে পারবো। কিন্তু যদি এগুলো যথেষ্ট পরিমাণ না হয়ে থাকে এবং যদি সংবাদ মাধ্যম নিজে যখন ডিসইনফরমেশন ছড়ানো শুরু করে তখন আসলে জিনিসটা অনেক বেশি প্রকট আকার ধারণ করে, যেটা হয়তো বা আমরা আজকে যেটা ফল আমরা দেখতে পাচ্ছি। তো আসলে সেক্ষেত্রে সংবাদ মাধ্যমের দায়িত্বশীল হওয়ার অনেক বড় একটা স্কোপ আছে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আমরা আজকে জানলাম, অনেক কিছুই জানলাম, এই রিসার্চটা থেকে নতুন কিছু তথ্য আমরা জানতে পারলাম। তবে সবচাইতে বড় যে বিষয়টা আমার কাছে মনে হয় সেটা হলো আমরা প্রতিদিন অসংখ্য তথ্য পাচ্ছি, যে কোনো তথ্য পাওয়ার সাথে সাথে বিশ্বাস করার আগে যাচাই করে নেওয়াটা জরুরি। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।